আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার বিবাহিত জীবনে আমি খুব সুখী ছিলাম, আর বিয়ের পরের দিন থেকেই আমার জীবনটা একদম আলাদা ছিল। যখন আমি বিয়ে হয়ে আসি তখন বাড়িতে শ্বশুর, শাশুড়ি মা, বর, ননদ সবাই খুব ভালোবাসতো। এমনকি যখন যা চাইতাম, যখন যা আবদার করতাম, খাবার ক্ষেত্রেই হোক বা পরের ক্ষেত্রেই হোক, যে এই শাড়িটা দরকার, এই খাবারটা দরকার, কোনো আবদারেই না পূরণ করার মতন ছিল না। প্রত্যেকটা আবদারেই মেনে নিয়েছে। আর আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসতো। এমনকি আমার স্বামী, সে তো পুরো চোখে হারাতো। আর যখন ননদ নন্দাই সবাই আসতো, সবাই মোটামুটি আমাকে খুব ভালোবাসতো। আর ননদরা তো বলতো যে তোমাকে কাজ করতে হবে না, আমি করছি। রান্না বান্না, বাড়ির কাজ সবকিছুতেই হাত লাগিয়ে কাজ করতো। বলতে গেলে বিয়ের কমাস আমি খুব খুব খুশি ছিলাম। এমনকি বিয়ের পর পর আমার স্বামী আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে যেখানে একটা জায়গা ঘোরা সম্ভব না, সেখানে অনেকগুলো জায়গা ঘুরেছি। অনেক জায়গা ঘুরেছি আর অনেক আনন্দ মজায় সেই দিনগুলো কাটিয়েছি। সেই দিনগুলো আজও যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। অনেক জায়গা ঘোরার পর না এত আনন্দ পেয়েছি, এখন সেগুলো ভাবলে অবাক লাগে। তো বিয়ের প্রথম ৩-৪ মাস অনেক সুখী ছিলাম, অনেক খুশি ছিলাম। আর এতটা খুশি ছিলাম হয়তো নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হতো। কিন্তু এই খুশিটা বেশি দিন টেকেনি। তো আমার হাজবেন্ডের এত কেয়ার, এত জিনিস এনে দেওয়া, এত ভালোবাসা সবকিছু না আমার জীবনটাকে একদম আলাদা করে তুলেছিল। খুব খুশি ছিলাম। তারপর আস্তে আস্তে যত দিন যাচ্ছে, ৪ মাস ৫ মাস, আস্তে আস্তে ২-৩ মাস যাওয়ার পরেই দেখলাম যে না, মানুষটা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিছু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। কিন্তু অতটা গ্রাহ্য করিনি। সত্যি বলতে কি, অত সবসময় খেয়াল করা সম্ভব। প্রত্যেকটা ব্যাপারে আমার স্বামীর কেমন একটা গা ছাড়া ভাব দেখছিলাম, প্রত্যেকটা ব্যাপারে হালকা ভাবে নিত। আর অতটা কেয়ারও করতো না বা কোনো জিনিসে গ্রাহ্য করতো না। তো আমি ভাবতাম যে সেরকম কিছু না, হয়তো পরিস্থিতির জন্য। আর এর মধ্যে আমি খবর পেলাম যে আমি প্রেগনেন্ট। তো তখন ভাবলাম যে ঠিক আছে, এখন যতটা খাপ ছাড়া ভাব আছে হয়তো ঠিক হয়ে যাবে। তো তখনও জানতাম না যে আমার জন্য এরকম একটা দিন অপেক্ষা করে আছে। তো আস্তে আস্তে কিছু মাস গেল, যখন আমি ৭-৮ মাস, তখন জানতে পারলাম যে আমার স্বামী আমাকে ছাড়াও আরেকজনকে ভালোবাসে। আর সেই মেয়ের সাথেই সে যোগাযোগ রাখে, তার কাছে যায়। সেই জন্য তাকে প্রায় সময় ঘরে দেখতে পায় না, বা কোনোদিন হয়তো রাত্রিতেও আসে না। তো এরকম ভাবে বেশ কিছু মাস চললো। আর দুজনের মধ্যেই কিছু টুকটাক ঝগড়া অশান্তি হতো। তবুও জানো তো, মনটাকে সান্ত্বনা দিতাম। আমি আমার স্বামীর সাথে অনেক সময় গল্প করেছি, অনেক বুঝিয়েছি যে দেখো, এগুলো তো বিয়ের আগে যখন কম বয়স থাকে মানুষ ভুল করে অনেক সময় এরকম ঘটনা ঘটিয়ে থাকে। হয়তো কোনো ছেলে মেয়েকে ভালোবাসে, কোনো মেয়ে ছেলেকে ভালোবাসে, দুজন একজন, এই ব্যাপারগুলো হয়ে থাকে, ভুল করেও হয়ে থাকে, এমনিও হয়ে থাকে। তো তখন যা হয়েছে হয়েছে, এখন তো বিয়ে করেছো, বাচ্চা হবে। আর তুমি এসবের দিকে যেও না, এসব থেকে বেরিয়ে এসো। তো তখন অতটা জোর দিয়েই বলেছিলাম, তো হ্যাঁ বলেছিল ঠিকঠাক। আর মনটাকেও সান্ত্বনা দিলাম যে হ্যাঁ, ও তাহলে আগের মতন হয়ে যাবে। তো ২-৩ দিন ঠিকঠাক ছিল, কিন্তু না, দেখলাম যে তারপর সেই আবার আগের মতন হয়ে যাচ্ছে। ঠিক করে কথা বলে না, সবসময় জুলুম করে, কোনো বিষয়েই খেয়াল রাখতো না। আমি যে প্রেগনেন্ট, বাচ্চা হবে, বিভিন্ন রকম শারীরিক অসুবিধার মধ্যে আছি, কতটা কি কাজ করছি, কোনো বিষয়েই গ্রাহ্য নেই, জানার ইচ্ছে নেই। তো ভাবলাম ঠিক আছে, নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো বাচ্চাটার মুখ চেয়ে ও পরিবর্তন হয়ে যাবে। আর এই আশায় আমি দিন গুনছিলাম যে কবে আমার বাচ্চাটা আসবে, এই ঘরকে আলো করবে আর আমার জীবনটাকেও পরিবর্তন করবে। তো আস্তে আস্তে দেখলাম যে ওর সাথে কথা বলে কিছু লাভ নেই। যখনই কথা বলতাম ঝগড়ায় ঝাঁটি, চিৎকার চেঁচামেচি হতো। আর আস্তে আস্তে শ্বশুর শাশুড়ি যারা আমার সাপোর্টে ছিল, তারাও কিন্তু আস্তে আস্তে ছেলের পক্ষ নিতে থাকলো। আর সব বাবা মাই দেখো ছেলেদের দোষগুলো ঢাকা দিতে চায়, এটা তো দুনিয়ার নিয়ম। আর ছেলে যে অন্যায়টা করছিল, যে অন্য একটা মেয়ের সাথে রিলেশন রেখেছে, তাকে ভালোবাসছে, তো এটাকে তারাও প্রশ্রয় দিল। আর এরকম ভাবে আস্তে আস্তে চলতে থাকলো।
একটা সময় চলে এলো আমার বাচ্চার হওয়ার দিন। যেদিন আমার ডেলিভারি হলো সেদিনও কিন্তু ও সঙ্গে ছিল না, সেদিনও ছিল মেয়েটার সঙ্গে। সেদিন কেন, তার একদিন আগে থেকেই সেখানে যেয়ে ছিল। আর আমার বাবা মা নিয়ে যায়, শ্বশুর শাশুড়ি নিয়ে যায়। কিন্তু পরে যখন বাচ্চা হওয়ার পর এলো, তখন ওর ইচ্ছে ছিল না বাড়িতে নিয়ে যাওয়ার, কিন্তু আমি জোর করেই গিয়েছিলাম। আর যেদিন আমি গেলাম সেদিন দেখলাম যে না, আমার সাথেও ভালো করে কথা বললো না। তবে আমি অতটা গ্রাহ্য করলাম না, ভাবলাম যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে দেখলে ঠিক হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় যে একজন বাবা হয়ে সে তার বাচ্চাকে কোলে নিল না। এই দিনটা আমার খুব কষ্ট হয়েছিল। তারপর আস্তে আস্তে আমার মা আমাকে একটু সুস্থ করলো, আমার মা বাড়ি চলে গেল। আর আমি পড়ে রইলাম শ্বশুর বাড়িতে। তো দেখলাম শ্বশুর শাশুড়ি সবাই না কিরকম আমাকে একটা অগ্রাহ্য করছে। আমাকে বললো রান্নাঘরে যাওয়ার দরকার নেই, ছোট বাচ্চা, কোনো কাজ করার দরকার নেই, তুমি শুধু রুমের মধ্যে থাকো। তো তোমরাই বলো বন্ধুরা, একটা মেয়ে যদি রান্নাঘরে না যায়, কাজকর্ম না করে, তাহলে তার মন কি করে ভালো থাকবে? আর একটা মেয়ের সংসার জীবনের সবটাই তো জুড়ে থাকে তার রান্নাঘরের মধ্যে। তবু আমি কিছু বলতাম না, একটু আধটু মেনেই নিতাম যে ঠিক আছে, কিছুদিন ওদের কথা মতোই চলি। এইভাবে চলতে চলতে ছেলের বয়স যখন প্রায় 3 বছর হলো, তখন একদিন আমার জীবনে বিপর্যয় নেমে এলো। হঠাৎ করে শুনলাম যে ছেলের খুব শরীর খারাপ, রিপোর্টে ধরা পড়লো। তো থ্যালাসেমিয়া হলো, আবার অন্যান্য বিভিন্ন রকম প্রবলেম দেখা দিল। তো যার জন্য আমাকে হসপিটালে ছেলেকে নিয়ে ভর্তি হতে হলো। আর এই সময় তার বাবার কোনো খোঁজ খবর নেই, সে 3 দিন বাড়িতে ছিল না। তারপর ছেলেকে সুস্থ করে যখন হসপিটাল থেকে এলাম, সেই দিনের রাতটা ছিল আমার জীবনের সব থেকে বিভীষিকাময় রাত। একদিকে বাচ্চাকে কোলে নিয়ে আছি, সে অসুস্থ, আর তার কিছু মুহূর্ত পরেই দেখছি যে আমার স্বামী সেই মেয়েকে বিয়ে করে এনেছে। আর সে তার ছেলের দিকে না তাকিয়ে চলে গেল সোজা তার রুমে চলে গেল। আমি আর কিচ্ছু বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে জল ঝরলো। জানো তো বন্ধুরা, সেদিন না আমি পুরো নির্বাক হয়ে গিয়েছিলাম যে এটা কি করে করতে পারলো। এই কষ্টটা ঠিক তোমাদের সাথে শেয়ার করার মতো না। কি করে বলবো যে সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল। একদিকে স্বামী তার বউকে নিয়ে দুজনে ফুলশয্যার ঘরে নানান রকম হাসি ঠাট্টা মজা করছে, আর আমি এদিকে অসুস্থ সন্তানকে নিয়ে কেঁদে বুক ফেটে যাচ্ছে। মানে সেই রাতটা না সত্যি প্রচন্ড কষ্টময় রাত ছিল, সেটা আর বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, মানে এতটা কষ্টে কেটেছে। তো কালকে গিয়েছিলাম আমি ডাক্তার দেখাতে। আর সেইখানে যাওয়ার সময় আমার এক বান্ধবীর সাথে দেখা হয়। আর এই পুরো গল্পটা ছিল তার জীবনে। তো তার জীবনের যে এই গল্পটা শুনলাম, এটা শুনে না খুব অদ্ভুত লাগলো যে কি করে এটা হতে পারে। আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম, তারপর ওর বিয়ে হয়েছে অনেকটাই পরে। ও এতটাই এখন কষ্টে রয়েছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, কোনো কোথাও নেই, এমনকি একটা কিপ্যাড ফোন ব্যবহার করে। তো দেখো, অনেকটাই ও মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই বউ আসার পর একে বাড়ির কেউ আর গ্রাহ্য করে না, এমনকি ভালো করে খেতেও দেয় না। তো এরকম ভাবে না ও 2 বছর কাটিয়েছে। 1.5-2 বছর কাটানোর পর এখন আর সহ্য করতে না পেরে এই কিছু মাস হলো ও বাপের বাড়ি চলে গেছে। আর বাপের বাড়ি যাবেই বা কি করে, প্রথমটাতে তো ইচ্ছে ছিল না, যে তার বাবা মারা গেছে, মা আছে, কি করে মানে এতটা সংসার কি করে চালাবে। একে তো নিজের ছেলে অসুস্থ, নিজে দুজন মানুষ, আর মা একা, কি করে চালাবে। কিন্তু এত সহ্য করতে না পেরে কিছু বছর আগে, মানে এতটাই সহ্য করেছে যে বর্তমানে আর না পেরে সে চলে গিয়েছে বাপের বাড়ি। আর যেখানে এসেছিল সেই জায়গাটা ছিল আমাদের বাড়ির পাশের গ্রাম। তো আমাদের গ্রামের যে পাশের গ্রাম, ওখানে তার মাসি বাড়ি। আর সত্যি বলতে কি বলতো, নিজের বান্ধবীর মুখে এরকম কথাগুলো শুনে, তার কষ্টের কথাগুলো শুনে না বুঝতেও পারিনি যে এতটা কষ্ট ও পেয়েছে। মানে ভাবনা চিন্তার বাইরে চলে গিয়েছিল। আর সত্যি মানে গাড়িতে যাবার সময় ও যেভাবে কথাগুলো বলছিল না, আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসছিল। আর ও শুধু একটাই কথা বললো যে যেদিন আমার ছেলেকে, অসুস্থ ছেলেকে হসপিটাল থেকে নিয়ে এলাম, আর সেই দিনেই ও মেয়েটাকে বিয়ে করে এনে ফুলশয্যার ঘরে ঢুকে গেল। ওদের আনন্দ খুশি মজা, আর আমার এদিকে কেঁদে বুক ফেটে যাওয়া যন্ত্রণা, এগুলো না সত্যি সেই রাতটা খুব বিভীষিকাময় গেছে। আর সেই দিনটা সে চাইলেও ভুলতে পারছে না।
আর ছেলেটা এতটাই বদমাস, বিয়ের আগে তারা ভালোবেসে বিয়ে করেছিল, খুব আদর যত্ন করেছিল, কিন্তু এরকম ভাবে পরিবর্তন করে একটা মেয়ের জীবনকে পুরোটা শেষ করে দিল। তো শুনে এত খারাপ লাগলো যে কি করে হলো। এখন সে বাপের বাড়িতে থাকে, আর সেইভাবে যেহেতু বাবা নেই, রোজগারও নেই, তো চেষ্টা করছে যদি একটা ছোট কোনো স্কুলে পড়াশোনা করাতে পারে, যে বাচ্চাদেরকে দায়িত্ব নিতে পারে, কিংবা হয়তো কোনো রেস্টুরেন্টে কিছু কাজ পায়, তাহলে হয়তো তার ছেলেটাকে দেখতে পারবে। এমনিতেই ছেলে অসুস্থ, সুস্থ না, তার পেছনে খরচ আছে, তো মা আর কতদিন চালাবে। তবু এখন চলে যাচ্ছে, কিন্তু জানো তো, ওকে দেখে না মনেই হয় না যে আমার সেই বান্ধবী। এতটা শুকনো হয়ে গেছে, এতটা মনমরা। যে মেয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে থাকতো, সেই মেয়ে এখন স্ক্রিন টাচ ফোন বাদ দিয়ে একটা ছোট্ট কিপ্যাড ফোন ব্যবহার করে। আর আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, কারোর সাথে যোগাযোগ ছিল না। হঠাৎ আমি যখন গাড়ির মধ্যে দেখলাম, দেখে করে অবাক হয়ে গেলাম। প্রথমে তো চিনতে পারছিলাম না, কিন্তু তারপর ওই আমাকে চিনতে পারলো আর কথা বললো। তো আমি সবকিছু কথাগুলো শুনে না আমার মাথায় বাজ পড়ার মতো হয়ে গেছিল যে কিভাবে এটা ঘটলো, মানে ওর সাথে কেন এরকম দুঃখের বিষয়টা ঘটে গেল, আর এত কষ্ট যন্ত্রণা নিয়ে ও কিভাবে বেঁচে থাকবে। আমার তো শুনেই খুব অবাক লাগছিল। এই পৃথিবীতে কোনো মেয়েকে যেন এরকম দুঃখের মধ্যে জীবন কাটাতে না হয়। আমরা সবসময় ভাবি যে আমরা অনেক অসুখী, অনেক কষ্টে আছি, কিন্তু একটু বাইরে বেরোলে দেখবো কিছু মানুষ এতটা দুঃখ কষ্ট রয়েছে, তখন মনে হয় ওদের কষ্টের কাছে আমরা কিছুই না। আজ যেমন আমার বান্ধবীর কষ্টটা দেখে মনে হলো, সত্যি ও যে কষ্টে রয়েছে, পৃথিবীতে কোনো মেয়ে যেন এইভাবে না জীবন কাটায়। তো বন্ধুরা, আজ সত্যি আর কিছু ভাষা পাচ্ছি না আমি বলতে, ভীষণ কষ্ট লাগছে। এরকম ঘটনাগুলো না শুনলে বহুত খারাপ লাগে। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।